আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আর করোনার এই ব্যতিক্রম সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছো। বাসায় অবস্থান করে সবাই তোমরা আমাদের অনলাইন ক্লাসের সাথে থাকবে, এই প্রত্যাশা নিয়ে আজকে সামষ্টিক অর্থনীতি ক্লাস শুরু করছি। আমি মোর্শেদা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। সামষ্টিক অর্থনীতি কোর্সের এই অধ্যায়টি অনার্স ফার্স্ট ইয়ার এবং ডিগ্রি সেকেন্ড ইয়ার দুটো ইয়ারেই মুদ্রাস্ফীতির অধ্যায়টি আছে। এটা একটু কমন অধ্যায়। এখানে আজকে আমরা ক্লাস পরিচালনা করব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপর কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়। একটি দেশে যখন মুদ্রাস্ফীতি অবস্থায় বিরাজমান থাকে তখন সরকার কিভাবে এই মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করে। তো নেক্সট স্লাইডে আমরা চলে আসি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এই বিষয়টি সম্বন্ধে আলোচনা পূর্বে আমাদেরকে আরেকটু রিপিট করে নিতে হবে যে মুদ্রাস্ফীতি কী। মুদ্রাস্ফীতি বলতে আসলে আমরা কি বুঝি। একটি দেশে অর্থনীতিতে ধীরে ধীরে যে পণ্য সামগ্রী, সেবা সব কিছুর দাম স্তর যখন ধীরে ধীরে বৃদ্ধি পায়, এই যে বৃদ্ধি পাওয়ার প্রবণতা, এটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। একটি নির্দিষ্ট পণ্য বা একটি নির্দিষ্ট সেক্টরের সেবা, একটি নির্দিষ্ট বিষয়ের দাম বাড়লে সেটাকে আমরা মুদ্রাস্ফীতি বলবো না। যখন দেশের সকল পণ্য সামগ্রী এবং সেবা স্তরের ধীরে ধীরে ক্রমাগত দাম বৃদ্ধি পাওয়ার একটা প্রবণতা দেখা যায়, তাকে আমরা ধরে নিব মুদ্রাস্ফীতি। তো কোনো দেশে দেখা যায় মুদ্রাস্ফীতি বছরের পর বছর বৃদ্ধি পেতে থাকে। তো মূলত দেখা যায় যে কোনো পণ্যের বা সমস্ত পণ্যে যখন সামগ্রিক যোগানের চেয়ে যখন সামগ্রিক চাহিদাটা বেশি হয়ে যায়, তখন একটি দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয়। সামগ্রিক যোগানের চেয়ে সামগ্রিক চাহিদাটা বেশি হয়ে যায়। হঠাৎ করে একটি পণ্যের দাম বেড়ে গেল, আবার হঠাৎ করে কমে গেল, এটাকে আমরা মুদ্রাস্ফীতি বলবো না। সামগ্রিক যোগানের চেয়ে যখন চাহিদা বেশি হয়ে যাবে এবং প্রতি বছরেই ধরো এই বছর, গত বছর 19 ছিল, তার আগে 18তে হয়তো দামের স্তর 5% বাড়লো, 19-এ 6%, এখন 20-এ 7%, এভাবে যদি ধীরে ধীরে বাড়তেই থাকে সেটাকে আমরা বলবো মুদ্রাস্ফীতি। তো এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে মুদ্রাস্ফীতির কিছু বৈশিষ্ট্য আছে, যে ক্রমাগত দাম বাড়তে থাকে। আবার জনগণের মুদ্রাস্ফীতি অবস্থায় জনগণের অর্থের ক্রয় ক্ষমতাটা কমে যায় এবং দাম স্তর বেড়ে যায়। তারপরে বিনিময়ের মাধ্যম বা সঞ্চয় বাহন হিসেবে অর্থের গুরুত্বটা হ্রাস পায়, যেহেতু অর্থের ক্রয় ক্ষমতা কমে যায়। তারপরে মুদ্রাস্ফীতির সময় আরেকটি বিষয় লক্ষণীয় যে তখন কর্মসংস্থান, বিনিয়োগ, উৎপাদন এগুলো বাড়তে থাকে। তারপরে বেকারত্ব কমে আসে কিছুটা। তো এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করে সেগুলো হচ্ছে রাজস্ব নীতি, আর্থিক নীতি এবং অন্যান্য কিছু উপায়েও সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে থাকে। এখন আমরা যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতি নিয়ে আলোচনা করি, যে সরকার কি কি রাজস্ব নীতি গ্রহণ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে। সরকার প্রথমেই যে কাজটি করে তার ব্যয় কমিয়ে দেয়। সরকারের ব্যয় হ্রাস, সরকার তার ব্যয় কমিয়ে দেয় রাজস্ব নীতি। তো সরকার সাধারণত যে ব্যয় কিভাবে কমায়, সরকার বিশেষ করে দেখা যায় যে যেসব উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল খাত আছে, সরকার বিশেষ করে অনুৎপাদনশীল খাতে তার ব্যয় কমিয়ে দেয়। এর ফলে দেখা যায় যে অনুৎপাদনশীল খাতে ব্যয় কমলে অর্থনীতিতে আর্থিক আয়ের যে একটা প্রবাহ সেটা কমে যায়। আর আর্থিক আয়টা কমলে তখন তার সামগ্রিক চাহিদা, আমাদের যখন আয় কমে যাবে আমরা কি করব, আমাদের যে ভোগ্যপণ্যের চাহিদা কমিয়ে দিব, সামগ্রিক চাহিদাটা হ্রাস পায়। আর সামগ্রিক চাহিদা হ্রাস পেলেই ধীরে ধীরে আমরা এর আগে পড়েছি যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, সামগ্রিক যোগানের চেয়ে সামগ্রিক চাহিদা বেড়ে গেলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। তো সামগ্রিক চাহিদা যখন হ্রাস পায় তখন ধীরে ধীরে অটোমেটিক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসে।
তো আমরা যদি এই চিত্রে দেখতে পাই, ভূমি অক্ষে আয় বা উৎপাদন স্তর এবং লম্ব অক্ষে দাম স্তর দেখানো হয়েছে, যে ওয়াই দাম স্তর এবং OX হচ্ছে আয় বা উৎপাদন স্তর। এই AS নট সামগ্রিক যোগান রেখা এবং AD নট হচ্ছে প্রাথমিক চাহিদা রেখা, সামগ্রিক চাহিদা রেখা, এবং AD1 পরিবর্তিত সামগ্রিক চাহিদা রেখা। আমাদের প্রাথমিক ভারসাম্য এই C বিন্দুতে অর্জিত হয়েছে, যেখানে এই সামগ্রিক যোগান ও সামগ্রিক চাহিদা রেখা ছেদ করেছে। এখানে প্রাথমিক দাম নির্ধারিত হয়েছে OP নট এবং আয় স্তর ও কিউ নট। এখন এই পর্যায়ে দেখা যায় যে যদি সরকার তার ব্যয় কমিয়ে দেয়, বিশেষ করে উৎপাদনশীল খাতে ব্যয় কমিয়ে দেয়, তখন দেখা যাবে যে উৎপাদনশীল খাতে সরকার ব্যয় কমিয়ে দিলে এই যে এডি নট চাহিদা রেখা, সামগ্রিক চাহিদা রেখা, এই এডি নট যেহেতু সামগ্রিক চাহিদা কমে এসে হবে AD1, এই যে AD1 বাম দিকে শিফট করবে সামগ্রিক চাহিদা রেখাটা। এই যে বাম দিকে পরিবর্তিত যে চাহিদা রেখা আমরা পেলাম AD1, এই চাহিদা রেখা এই সামগ্রিক যোগানকে D বিন্দুতে ছেদ করে দ্রব্যের দাম স্তর নির্ধারিত হয়েছে। এখানে আমাদের দাম স্তর, সামগ্রিক যোগান চাহিদার মাধ্যমে যেহেতু দাম স্তর নির্ধারিত হয়েছে OP1 এবং আয় স্তর OQ1। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে সামগ্রিক চাহিদা হ্রাস পাওয়ার কারণে, সরকার ব্যয় হ্রাস পাওয়ার কারণে সামগ্রিক চাহিদা হ্রাস পেল। সামগ্রিক চাহিদা হ্রাস পাওয়ার কারণে এই যে দাম স্তর OP নট থেকে OP1-এ চলে আসছে। এই যে P নট P1 পরিমাণ, এই এতটুকু পরিমাণ, এই যে এতটুকু পরিমাণ দাম কমে আসছে, অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসছে। তো এভাবে সরকার ব্যয় হ্রাস করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। সরকার ব্যয় হ্রাস করে যেমনইভাবে রাজস্ব নীতি প্রয়োগ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে, আবার সরকার প্রত্যক্ষ কর হার বৃদ্ধি করেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। আমরা যদি নেক্সট স্লাইডে চলে আসি, দেখতে পাই যে প্রত্যক্ষ কর হার বৃদ্ধি করে সরকার কিভাবে তার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে। এখানে দেখা যাচ্ছে ভূমি অক্ষে আয় বা উৎপাদন স্তর এবং লম্ব অক্ষে দাম স্তর দেখানো হয়েছে OY রেখা দ্বারা এবং OX রেখা দ্বারা আয় বা উৎপাদন স্তর দেখানো হয়েছে। এখানে প্রাথমিক চাহিদার পরিমাণ AD নট এবং সামগ্রিক চাহিদা এবং প্রাথমিক সামগ্রিক যোগান হচ্ছে S নট। এখন সরকার যদি দাম এখানে নির্ধারিত হয় এই OQ নট, আয় স্তরে দাম নির্ধারিত হয় OP নট, এই যে এই C বিন্দুতে ভারসাম্যে OP নট দাম নির্ধারিত হলো। এখন যদি সরকার প্রত্যক্ষ করের পরিমাণ বাড়িয়ে দেয়, তখন কি হবে? আমাদের কর, যদি আমরা যে আয় করি সে আয়ের উপর যে কর দিতে হয় সেটা মাইনাস করে কিন্তু আমাদের ব্যয়যোগ্য আয় পাওয়া যায়। এখন যদি সরকার প্রত্যক্ষ করের পরিমাণ বাড়িয়ে দেয়, কি হবে? প্রত্যক্ষ কর মাইনাস করে আমাদের ব্যয়যোগ্য আয়ের পরিমাণটা কমে যাবে। প্রত্যক্ষ কর বাড়লে ব্যয়যোগ্য আয় কমবে, আর ব্যয়যোগ্য আয় যখন আমাদের কমে যাবে তখন আমাদের দেখা যাবে যে পণ্য সামগ্রী সেবা এগুলোর চাহিদা আমাদের হ্রাস পাবে। চাহিদা হ্রাস পেলে দাম স্তরও হ্রাস পাবে। সামগ্রিক চাহিদা যখন কমে যাবে তখন দাম স্তর হ্রাস পাবে, এবং দাম স্তর হ্রাস পেলে ধীরে ধীরে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। তো এই যে দেখা যাচ্ছে যে AS নট যোগান, AD নট প্রাথমিক সামগ্রিক চাহিদা। এই যে আমার যখন সরকার প্রত্যক্ষ কর হার বাড়িয়ে দিবে তখন আমার ব্যয়যোগ্য আয় কমে আমার সামগ্রিক চাহিদা কমে চলে আসবে AD1-এ। AD1 রেখা AS নট রেখাকে D বিন্দুতে ছেদ করে, যেখানে পরিবর্তিত ভারসাম্য নির্ধারিত হয়। পরিবর্তিত ভারসাম্যে দাম দেখা যাচ্ছে OP1 এবং দ্রব্যের আয় স্তর এবং উৎপাদন বা আয় স্তর হচ্ছে OQ1। তো এই যে আমাদের সামগ্রিক চাহিদা কর হার বাড়ার কারণে আমাদের ব্যয়যোগ্য আয় কমে গেল, আর ব্যয়যোগ্য আয় কমে যাওয়ার কারণে সামগ্রিক চাহিদা কমে AD1-এ আসলো, এবং সামগ্রিক চাহিদা কমার কারণে দেখা যাচ্ছে আমাদের ভারসাম্য যে D বিন্দুতে নির্ধারিত হয়েছে এখানে দেখা যাচ্ছে যে দাম স্তরটা হ্রাস পেয়েছে। এভাবে দাম স্তর হ্রাস করার মাধ্যমে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ প্রত্যক্ষ করের পরিমাণ বাড়িয়েও সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে।
আবার সরকার ভর্তুকি বৃদ্ধি করে বা ভর্তুকি প্রদান করেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। আমরা যদি চিত্রে দেখতে পাই যে ভর্তুকি বৃদ্ধি করে সরকার কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে। এখানে প্রাথমিক ভূমি অক্ষে দেখানো হয়েছে উৎপাদন স্তর এবং লম্ব অক্ষে দাম স্তর। ও ওয়াই হচ্ছে দাম স্তর এবং ও এক্স হচ্ছে উৎপাদন স্তর। এখন প্রাথমিক সামগ্রিক চাহিদা এডি নট এবং প্রাথমিক সামগ্রিক যোগান এস নট এই দুটো সি বিন্দুতে ছেদ করেছে এবং ভারসাম্য ও আই নট আই স্তরে উৎপাদন স্তরে দেখা যাচ্ছে দাম হচ্ছে ও পি নট। এখানে উৎপাদন স্তর ও আই নট স্তরে দাম হচ্ছে ও পি নট। এখন সরকার যদি কোনো একটি উৎপাদিত দ্রব্যের উপকরণের উপর ভর্তুকি প্রদান করে, ভর্তুকি উপকরণের উপর যখন সরকার প্রদান করবে তখন উপকরণের দাম কমে যাবে, আর উপকরণের দাম কমে গেলে অটোমেটিক উৎপাদন খরচ কমে যাবে। উৎপাদন খরচ যখন কমে যাবে তখন উৎপাদনকারীরা উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দিবে। উৎপাদনের পরিমাণ বাড়লে কি হবে? সামগ্রিক যোগান বাড়বে। উৎপাদন বেড়ে যাওয়া মানে সামগ্রিক যোগান বাড়া। সামগ্রিক যোগান বাড়লে দাম স্তরটা কমে আসবে এবং এভাবেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি প্রাথমিক ভারসাম্য বিন্দু ছিল সি বিন্দু। এখন যদি সরকার ভর্তুকি প্রদান করে, ভর্তুকি প্রদানের পর যদি উৎপাদন ব্যয় কমে আসে তখন সামগ্রিক যোগান বাড়বে। যোগান বেড়ে নতুন যোগান রেখা দাঁড়াবে S1, যেটা ডান দিকে শিফট হয়েছে। S1 নতুন যোগান রেখা যেটা চাহিদা রেখার সাথে ডি বিন্দুতে ছেদ করেছে। দেখা যাচ্ছে যে ডি বিন্দুতে ছেদ করেছে নতুন ভারসাম্য বিন্দু এই ডি বিন্দু। এখানে দাম স্তর ও ওয়াই1 উৎপাদন, এই যে উৎপাদনের পরিমাণ বেড়েছে এবং দাম স্তর নির্ধারিত হয়েছে OP1। অর্থাৎ দেখা যাচ্ছে যে ভর্তুকি বৃদ্ধি করে উৎপাদনের পরিমাণ বাড়িয়েও সরকার দাম স্তর কমাতে পারে, অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। তো এই ভর্তুকি বৃদ্ধি করে যেভাবে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে, পরোক্ষ করের পরিমাণ হ্রাস করেও সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। আমরা যদি দেখতে পাই পরোক্ষ কর হার হ্রাস করে সরকার কীভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে। এখানে পরোক্ষ কর হিসেবে ভ্যাট, তারপরে উপকরণের উপর যে করটা এটা বিক্রয় কর, তারপরে আবগারি শুল্ক, এগুলো সব সরকার কমাতে পারে। তো এগুলো কমানোর ফলে উপকরণের উপর যদি করটা হ্রাস করে আমদানিকৃত উপকরণের উপর শুল্ক হার কমিয়ে দেয় তাহলে অটোমেটিক্যালি উৎপাদন ব্যয়টা কমে আসবে। আর উৎপাদন ব্যয় কমা মানেই সামগ্রিক যোগান বাড়বে এবং যোগান বাড়লে দাম স্তর হ্রাস পাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে প্রাথমিক ভারসাম্য বিন্দু সি এবং সামগ্রিক যোগান যখন এখানে দাম নির্ধারিত হচ্ছে ওপি নট ও ওয়াই নট উৎপাদন স্তরে, এবং এই যে এই উপকরণের উপর পরোক্ষ কর যখন হ্রাস করবে, হ্রাস করার ফলে উৎপাদন ব্যয় কমে যোগান বেড়ে যাবে। যোগান বেড়ে পরবর্তীতে ভারসাম্য যোগান রেখা দাঁড়াবে SC1, যেটা ডি বিন্দুতে ভারসাম্য লাভ করে। এখানে দাম পি নট থেকে P1-এ কমে চলে আসছে, উৎপাদনের পরিমাণ বেড়েছে। তো এভাবে পরোক্ষ কর হার হ্রাসের মাধ্যমেও আমদানি শুল্ক, আমদানিকৃত উপকরণের উপর শুল্ক, এগুলো ভ্যাট, এগুলো সব কমিয়েও সরকার দ্রব্যের দাম স্তর কমিয়ে সামগ্রিক যোগান বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। আবার অভ্যন্তরীণ ঋণের মাধ্যমেও নিয়ন্ত্রণের মাধ্যমে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। তো এই হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আমাদের রাজস্ব নীতি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতি। আমরা এখন চলে আসব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আর্থিক নীতি কী কী অ্যাপ্লাই করে। এইভাবে তো রাজস্ব নীতি অ্যাপ্লাই করার মাধ্যমে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করলো। আর এ সাইডে আর্থিক নীতি কিভাবে সরকার অ্যাপ্লাই করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে, আমরা এরপরে নেক্সট স্লাইডে আর্থিক নীতির মাধ্যমে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কিভাবে কাজ করে আমরা দেখব। খোলা বাজার নীতি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতির মধ্যে প্রথমেই সরকার খোলা বাজার নীতি গ্রহণ করে। এখানে সরকার খোলা বাজারে ঋণপত্র, সঞ্চয়পত্র ইত্যাদি বিক্রি করা শুরু করে। তো তখন দেখা যায় যে নগদ অর্থের যে ফ্লো ছিল জনগণের হাতে ব্যক্তি পর্যায়ে, আবার বাণিজ্যিক ব্যাংকের নিকট যে নগদ অর্থের যে একটা ফ্লো ছিল, সেটা এই ঋণপত্র আর সঞ্চয়পত্র যখন ব্যক্তি পর্যায়ে বা জনগণ এবং বাণিজ্যিক ব্যাংকগুলো এগুলো ক্রয় করে নেয়, তখন এগুলোর এগেনস্টে অর্থটা কেন্দ্রীয় ব্যাংকের হাতে চলে যায়। আর
কেন্দ্রীয় ব্যাংকের হাতে অর্থ চলে যাওয়াতে দেখা যায় যে বাণিজ্যিক ব্যাংকের যে ঋণ প্রদানের যে ক্ষমতা ছিল সেটা কিছুটা হলেও কমে আসে। তো ঋণ প্রদানের ক্ষমতা কমে গেলে বাজারে অর্থের যোগানও কমে আসে। আর আমরা এর আগেও দেখেছি যে অর্থের যোগান কমলে দামস্তর হ্রাস পায়, আর দামস্তর হ্রাস পাওয়া মানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে। এরপরে আমরা আর্থিক নীতি অ্যাপ্লাই করে সরকার যে মুদ্রাস্ফীতি কীভাবে নিয়ন্ত্রণ করে সেটি হচ্ছে ব্যাংক হার বৃদ্ধি। সরকার ব্যাংক হার বৃদ্ধি করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তো সরকার যখন কেন্দ্রীয় ব্যাংক যখন ব্যাংক হার বৃদ্ধি করে, ব্যাংক হার বৃদ্ধি করলে দেখা যায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে সুদের হার বেড়ে যায়। সুদের হার যখন বাড়ে তখন ঋণের পরিমাণ কমে যায়, এবং ঋণের পরিমাণ কমলে অর্থের যোগান কমে দামের স্তর কমে যায় এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে। এরপরে আমরা আসবো তৃতীয়টা, সংরক্ষণের হার বৃদ্ধি। সংরক্ষণের হার বৃদ্ধির ক্ষেত্রে দেখা যায় যে কেন্দ্রীয় ব্যাংকে যখন বাণিজ্যিক ব্যাংক কিছু পরিমাণ অর্থ সংরক্ষণ করে, এটা আমরা জানি। তো এই অর্থ সংরক্ষণ যখন মুদ্রাস্ফীতি কন্ট্রোল করা যায় না, তখন কেন্দ্রীয় ব্যাংক একটা কাজ করে যে সে ঋণের পরিমাণ, প্রাইভেট ব্যাংকগুলো বা বাণিজ্যিক ব্যাংকগুলো যখন ঋণ অনেক বেশি প্রদান করে, সেটা করার জন্য ইন্ধন ক্ষমতা কমিয়ে আনার জন্য সংরক্ষণের হারটা বাড়িয়ে দেয়। তো ব্যাংকগুলো যখন কেন্দ্রীয় ব্যাংকে তাদের সংরক্ষণের হার বাড়িয়ে বেশি পরিমাণ টাকা ব্যাংকগুলোকে জমা দিতে হয়, তখন তাদের ঘরে নগদ অর্থের পরিমাণটা কমে আসে, এবং নগদ অর্থের পরিমাণটা কমে আসলে ঋণদান ক্ষমতাও কমে আসে, ঋণের পরিমাণটাও কমে আসে, এবং ঋণের পরিমাণ কমলে আমরা জানি যে অর্থের যোগান কমে দামের স্তর হ্রাস পায় এবং মুদ্রাস্ফীতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে। এরপরে তো সবশেষে দেখা যায় সরকার যখন কোনোভাবেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে হিমশিম খায় বা মুদ্রাস্ফীতি যখন চরম আকার ধারণ করে, তখন সর্বশেষ পদক্ষেপ হিসেবে সরকার যেটি করে সেটি হচ্ছে কোনো মুদ্রা অবৈধ বা অচল ঘোষণা করে দেয়, এবং একই সাথে নতুন কোনো নোট প্রচলন করে না, নতুন নোট প্রচলন বন্ধ করে দেয়, এবং কিছু মুদ্রাকে অবৈধ বা অচল ঘোষণা করে দেয়। তো এই যে অচল ঘোষণা করে, তখন সরকার নির্দিষ্ট একটি সময় বেঁধে দেয় যে এই সময়ের মধ্যে এই নোটগুলো, যে নোটগুলো অচল ঘোষণা করা হয়েছে, এগুলো ব্যাংকে জমা দিতে হবে। তো অনেকে আছে যারা কালোবাজারির মাধ্যমে অর্থ উপার্জন করে, তারা দেখা যায় ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ওই অর্থটা ব্যাংকে হয়তো জমা দিতে পারে না। তখন এই অর্থটা কি হয়, অচল অর্থটা বাতিল হয়ে যায়। বাতিল হয়ে গেলে অর্থের প্রবাহটা কমে আসে, অর্থের যোগানটা কমে আসে। যোগান কমলে আস্তে আস্তে দামের স্তর কমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসে। তো আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি যে অচল ঘোষণা করার ফলে কি দাঁড়ায়, মুদ্রা অবৈধ বা অচল ঘোষণা এবং নতুন নোট প্রচলন না করা। এখানে দেখা যাচ্ছে ভূমি অক্ষে উৎপাদন স্তর এবং লম্ব অক্ষে দাম স্তর দেখানো হয়েছে। ভূমি অক্ষে ওয়াই উৎপাদন স্তর, এখানে ওয়াই, দুটোই ওয়াই দেখানো হয়েছে। ওয়াই লম্ব অক্ষে দাম স্তর দেখানো হয়েছে। প্রাথমিক চাহিদা এডি নট এবং অচল ঘোষণা করার পরে পরবর্তীতেও চাহিদা হচ্ছে AD1, চাহিদা কমে যাচ্ছে। AD1 মানে দাম স্তর P0 থেকে এই P0 এখানে P1 হবে, P1 এ নেমে এসেছে, এবং উৎপাদন Q0 থেকে Q1 এ নেমে এসেছে। তো এভাবে দাম স্তর নিয়ন্ত্রণের মাধ্যমে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কোনো নির্দিষ্ট নোট অবৈধ অচল ঘোষণা করে এবং নতুন নোট প্রচলন না করেও সরকার যখন একদম মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করে, তখন এই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। আরও অন্যান্য অনেক উপায় আছে যেটা নির্ধারণ করে বা উপায়গুলো প্রয়োগ করে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। চোরাচালান বন্ধ করে দিতে পারে, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারে। এই যেমন এই যে ইদানিং
পেঁয়াজের দাম বেড়ে যাওয়া, এখানে আমরা ধারণা করছি যে একটি সিন্ডিকেট বা কিছু অসাধু ব্যবসায়ীরা এই যে অন্য কোনো দেশ থেকে রপ্তানি বন্ধ করে দিচ্ছে, সেই সুযোগটা কাজে লাগিয়ে তো এই যে দাম বাড়ানোর চেষ্টা করছে, এটা যাতে মুদ্রাস্ফীতি হয়ে না দাঁড়ায়, মানে কন্টিনিউ যাতে না হয়, এই কারণে সরকার অনেক সময় এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, আমদানি বৃদ্ধি করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, উৎপাদন বৃদ্ধি করে। তো এইভাবে সরকার আরও অনেক কিছু উপায় আছে যেগুলো অ্যাপ্লাই করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে। রাজনৈতিক স্থিতিশীলতার একটা বিষয় আছে, এটি তো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কাজ হয়। রাজনৈতিকভাবে যদি একটি স্থিতিশীল পরিবেশ থাকে, সেক্ষেত্রে দেখা যায় দাম স্তর স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। তো এইভাবে সরকার অন্যান্য উপায় অ্যাপ্লাই করেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করে এগুলো এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই। নেক্সট আমরা অন্য কোনো টপিক নিয়ে আসবো।